ইফাদের জন্মের পর থেকে কখন ওর কোন অটিজমের সাইনটি এসেছে, আমি কখন বুঝতে পারি, ডক্টরদের সাথে আমি কিভাবে যোগাযোগ করেছি এবং কোন কোন ধাপে ওর ডায়াগনোসিসটা হয়েছে এবং কখন হয়েছে, এবং এ পর্যন্ত এখান থেকে আমি কি কি ফ্যাসিলিটি পাচ্ছি, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইফাত। ইফাতকে এখন অনেকেই চেনেন। ও হচ্ছে আমার বড় সন্তান, যে তার 3.5 বছর বয়সে সিভিয়ার অটিজম হিসেবে ডায়াগনোসিস হয়েছে। ও 2019-এর 29শে নভেম্বর দুনিয়াতে এসেছে এবং ও যখন 10 মাস বয়স তখন প্রথম আমি ওকে হেড ব্যাঙ্গিং করতে দেখি, কিন্তু সেই সময়টা ছিল করোনার সময় আর সব দিকে ছিল লকডাউন। তো ওর সোশ্যাল কমিউনিকেশনটা আসলে তেমনভাবে বোঝা যাওয়ার কোনো উপায় ছিল না। এ দেশে সাধারণত বাচ্চাদের হওয়ার পর 3 মাস, 6 মাস, 1 বছর এবং 2 বছরে একটা অ্যাসেসমেন্ট হয় যে তার বেসিক মাইলস্টোন যেগুলো আছে তার এজ অ্যাপ্রোপ্রিয়েটেড আছে কিনা এবং তার ওজন, উচ্চতা, বয়স অনুযায়ী ঠিক আছে কিনা। ইফাজে শুধুমাত্র 3 মাসের অ্যাসেসমেন্টটা হয় কারণ এর পরবর্তীতে লকডাউন শুরু হয়ে যায় এবং 3 মাসের অ্যাসেসমেন্টটা নর্মাল ছিল। এবং ও যখন 9 মাস বয়স তখন আমি ফারাজকে কনসিভ করি এবং ওর 10 মাস বয়সের সময় প্রথম ওকে হেড ব্যাঙ্গিং করতে দেখি, কিন্তু তখন আমার কাছে মনে হয়েছে যে এটা বাচ্চা হিসেবে সে একটা খেলার ছলে খেলছে এবং সেই মুহূর্তে আমি যে যে জায়গায় ও হেড ব্যাঙ্গিংগুলো করতো খাটের কাছে বসে সেখানে পিলো দিয়ে এবং বিভিন্ন লম্বা লম্বা জিনিস দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন সে সেখানে হেড ব্যাঙ্গিং না করতে পারে। এরপর ওর 1 বছর যখন হয় তখন থেকে ওর হ্যান্ড ফ্ল্যাপিং শুরু হয় এবং ও মোটামুটি 13 মাস বয়সে সম্পূর্ণরূপে ভালোভাবে হাঁটা শিখে যায় এবং সব সময় সে টো ওয়াকিংই করতো। শুরু থেকেই টো ওয়াকিং করতো এবং আই কন্ট্যাক্ট না করা, নেম রেসপন্স না করা এবং খেলতে না চাওয়া, এগুলো সব কিছু আস্তে আস্তে আসা শুরু হয়। এবং যখন আমি ওর সাথে খেলতে চেষ্টা করতাম তখন সে খুব বেশি হাত পা ছোড়াছুড়ি করতো এবং আমার কাছে সে সময় সেটা সেফ মনে হয়নি, কারণ আমি যেহেতু ফার্স্টকে কনসিভ করেছি এবং তখন শেষের দিকে সময় ছিল, তখন আমার কাছে মনে হচ্ছিল এই যে সে নেম রেসপন্স করছে না অথবা খেলতে চাচ্ছে না, হতে পারে আমি ওকে প্রপারভাবে সময় দিচ্ছি না। ফারাজ দুনিয়াতে আসার পর আমি ওকে সময় দিব এবং চেষ্টা করে দেখব যে এই যে ওর সাইনগুলো আসছে, এই যে সে আমার সাথে কমিউনিকেট করছে না, খেলছে না, অথবা যে অ্যাবনর্মাল সাইন অফ অটিজম, আর্লি সাইন অফ অটিজম, এই যে জিনিসগুলো আমাকে তখন থেকে ভাবাচ্ছিল, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি হয়তো বা সময় দিলে এই সাইনগুলো চলে যেতে পারে। আমি যখন ফারাজ দুনিয়াতে আসলো সেই যেদিন আমি হসপিটাল থেকে এসেছি সেদিন থেকে আমার ইফাতকে 100% মনিটর করা স্টার্ট হয়, কারণ তখন আর আমি ফিজিক্যালি হার্ম হওয়ার মতো তেমন কোনো সিচুয়েশন ছিল না। তাই আমি সর্বক্ষণিক ফারাজকে দেখাশোনা বাদে চেষ্টা করছিলাম ওর সাথে কমিউনিকেট করার, ওর সাথে এঙ্গেজ হওয়ার, ওর সাথে খেলার, কিন্তু কোনোভাবেই যখন আমি পারছিলাম না, আমি 3 মাস সময় নিয়েছি আমার 100% দিয়ে চেষ্টা করে যে ইফাজের সাথে আমি কোনোভাবে এঙ্গেজ হতে পারি কি না। যখন দেখলাম যে না, কোনোভাবেই সম্ভব না এবং ওর মধ্যে 100% অটিজমের সাইন আছে, যে সাইনগুলো আসলে শুধুমাত্র আমি সময় দিচ্ছি না বলে এসেছে এমনটা নয়, তখন আমি জিবির সাথে কথা বলি। তখন যেহেতু লকডাউন, সরাসরি জিবির সাথে দেখা করা যায় না, ওদের সাথে আমি ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিই এবং ওদেরকে বলি। তখন ডক্টর জাস্ট আমাকে এটা বলে, তোমার বাচ্চার বয়স অনেক কম, এখনই ওকে অটিজম তুমি কেন বলছো? তখন আমি তাকে বললাম যে আমি একজন ডক্টর, আমি ওর স্পেসিফিকভাবে এই সাইনগুলো দেখছি। কোন কোন সাইন? ওর কোনো প্রকার আই কন্ট্যাক্ট নেই, জিরো আই কন্ট্যাক্ট, জিরো অ্যাটেনশন, জিরো নাম রেসপন্স, 100% সারা দিনে সে 40 থেকে 50 বার হ্যান্ড ফ্লাপিং করে এবং সার্বক্ষণিক সে টো ওয়াক করে, মাঝে মাঝে রাগ হলে সে হেড ব্যাঙ্গিং করে এবং নিজের শরীরে সে হিট করে এবং তার সাথে কোনোভাবে কোনো কিছু খেলা যায় না এবং তার গাড়ির চাকার প্রতি একটা ফ্যাসিনেশন আছে, সে গাড়িটাকে উল্টো করে চাকা ঘোরায়, সব কিছু তার বডিতে ঘোরায়। এবং আমার সবগুলো হিস্ট্রি শোনার পরে
ডক্টর আর এক মুহূর্ত দেরি না করে ওকে একজন শিশু বিশেষজ্ঞর কাছে রেফার করেন। এখানকার সিস্টেমগুলো অনেক ধীর গতিতে যায়, আপনাকে প্রসেস মেনটেন করতে হবে, আপনি চাইলেই কোনো ডক্টরের কাছে দৌড় দিয়ে যেতে পারবেন না। শিশু বিশেষজ্ঞের অ্যাপয়েন্টমেন্ট পেতেও আমাদের কয়েক মাস সময় লাগে। ওখানে যাওয়ার পর উনি অবজার্ভ করে ওনার কাছে মনে হয় বাচ্চার মধ্যে অটিজমের সাইন আছে, কিন্তু উনি কিন্তু ওকে ডাইরেক্ট অটিস্টিক বলেননি বা ডায়াগনোসিস দেননি, কারণ এখানে কিছু প্রসেস মেনটেন হয়, অটিজম অ্যাসেসমেন্টটা অনেক পরে হয়। এর পরবর্তীতে যে পেডিয়াট্রিশিয়ান আছে সে একজন স্পিচ থেরাপিস্টের কাছে ইফাজকে রেফার করেন। স্পিচ থেরাপিস্টের অ্যাসেসমেন্ট হয়, সেখানেও তার কাছে মনে হয় যে ওর মধ্যে অটিজমের সাইন আছে, এবং প্রতিটা অ্যাসেসমেন্টের রেজাল্ট কিন্তু বাসায় তারা বাই পোস্টে পাঠিয়ে দিত। তো তার কাছেও মনে হয়েছে যে ইরফাজের কিছু অটিজমের সাইন আছে, তারপরও আমাকে কিছু স্ট্র্যাটেজি সে শিখিয়ে দেয় যে তুমি তোমার বাচ্চার সাথে এভাবে এভাবে খেলা করতে পারো। তো আমি এভাবে করে বাসায় ওর সাথে খেলা করা শুরু করতে থাকি। আর স্পিচ থেরাপিস্ট আমাকে 3 সপ্তাহে পর পর একদিন করে ইফাজের সাথে অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং ফেস টু ফেস ওরা ইফাজের সাথে খেলে, দেখে এবং অ্যাসেসমেন্ট করে। এরপর তারা অটিজম ডায়াগনোসিসের জন্য তাকে রেফার করে এবং অকুপেশনাল থেরাপিস্টের কাছে তাকে রেফার করে। আর এর মাঝখান দিয়ে কিন্তু আমি যখন থেকে বুঝতে পেরেছি যে ইফাজের অটিজমের সাইন আছে, তখন থেকে আমার পড়াশোনা করা এবং কি করতে পারি তা শুরু করে দিয়েছি। আমি কিন্তু স্পিচ থেরাপিস্টের জন্য, অকুপেশনাল থেরাপিস্টের জন্য মোটেও ওয়েট করিনি। আমি আমার পক্ষ থেকে 100% আমি ইফাজকে দেওয়া শুরু করেছি। ফারাজ একটা নিউবর্ন বেবি হওয়া সত্ত্বেও আমি শুধুমাত্র ফারাজকে দুধ খাওয়ানো, ন্যাপি চেঞ্জ করা, ড্রেস চেঞ্জ করার ওই সময়টাই শুধুমাত্র ফারাজকে আমি বেশি ফোকাস দিয়েছি। এছাড়া 100% সারাক্ষণ আমি ইফাজকে নিয়ে থাকতাম। ফারাজ যখন ঘুমাতো তখন আমি ইফাজকে ঘুম পাড়াতাম না, কারণ ওইটাই একমাত্র সময় যে আমি ইফাজকে 100% 1-to-1 যে কমিউনিকেশনটা সেটা করতে পারবো। তো এভাবে করে অকুপেশনাল থেরাপিস্টের কাছে রেফার করে, কিন্তু অকুপেশনাল থেরাপিস্ট তারা কখনো 1-to-1 কোনো সার্ভিস আমাকে দেয়নি। তারা আমাকে নিয়ে যে প্যারেন্ট কোচিং করিয়েছে, যে প্যারেন্ট হিসেবে আমি ওর সাথে কী করতে পারি, দ্যাটস ইট। সেটাও ছিল 4 সপ্তাহে 4 দিন। কিন্তু ইফাজকে ফেস টু ফেস 1-to-1 কোনো অকুপেশনাল থেরাপি তারা দেয়নি। তারপর ওর বয়স যখন 3.5 বছর, সবাই কিন্তু অটিজম অ্যাসেসমেন্টের জন্য আবার রেফার করেছে। তো এই অটিজম অ্যাসেসমেন্টের সিরিয়াল পেতে ইফাজের বয়স হয়ে গেছে 3.5। আমি ওর 1.5 বছর বয়সে ওদেরকে নক করেছি এবং আমি এই ডেট পেয়েছি 3.5 বছরে। অলরেডি তখন কিন্তু ইফাজের হ্যান্ড ফ্লাপিং কমে গেছে, আই কন্ট্যাক্ট ইমপ্রুভ হয়েছে, স্পিচ আসা শুরু হয়েছে, টো ওয়াকিং কমে গিয়েছে এবং ওর নেম রেসপন্স শুরু হয়েছে। মানে অটিজমের যে সাইনগুলো একদম চোখে পড়ার মতো সব কিছু কিন্তু অনেকটুকু কমে এসেছে। এবং তখন কিন্তু সে কমিউনিকেট টুকটাক করতো, কথাটা স্পষ্ট না হলেও তার কিন্তু স্পিচ আসা শুরু হয়ে গিয়েছিল। তারপরেও 2 ঘন্টার একটা অ্যাসেসমেন্ট হয় ইফাজের, এবং সেই 2 ঘন্টার অ্যাসেসমেন্টে পর ওরা অনেক ধরনের প্রশ্ন করে। এটার অটিজম অ্যাসেসমেন্টের কিছু কোশ্চেনিয়ার আছে, বাচ্চাকে অবজার্ভ করে, বাচ্চার সাথে খেলা করে, বিভিন্নভাবে অবজার্ভ করার পরে ডক্টর আমাকে বলে যে হ্যাঁ তোমার বাচ্চার অটিজম আছে। তুমি আমাকে অনেকভাবে কাউন্সিলিং করে যাতে আমি ভেঙে না পড়ি। তো আমি ওকে বলেছি যে দেখো, আমি একজন ডক্টর, আমি জানি যে আমার বাচ্চার অটিজম আছে, এটা নিয়ে আমি ওয়ারিড না। এটার জন্য আমার বাচ্চার প্রতি আমার ভালোবাসার কোনো প্রকার কমতি হবে না, কোনো চেঞ্জ হবে না। সে আমার সন্তান, আমার কাছে আজীবন সন্তানই থাকবে। অটিজম এটা কোনো ম্যাটার করে না। এবং ওকে আমি জিজ্ঞেস করি যে অটিজমের লেভেলটা কি, এবং সে আমাকে বলে যে ওর এখন বর্তমানে যে লেভেলটা আছে সেটা হচ্ছে সিভিয়ার অটিজম। এবং ডাইরেক্ট কিন্তু ওরা কোনো পেপারে সিভিয়ার অটিজম সেটা মেনশন করে না, বা এখানে কোনো বাচ্চাকে লেভেলিং ওরা সহজে করে না। কিন্তু আপনি যখন পার্সোনালি ডক্টরকে জিজ্ঞেস করবেন, সে আপনার বাচ্চার লেভেলটা আপনাকে বলে দেবে। কিন্তু কোনো পেপারে বা ডাইরেক্টলি ওরা বাচ্চাকে এভাবে বলতে চায় না, কারণ তাহলে আগে থেকে বাবা মারা ডিসাইড করে নেয় যে আমার বাচ্চা তো কিছুই পারবে না, তো সিভিয়ার অটিজম, তার মানে তো শেষ।
এই জিনিসটা আমার এখানে ভালো লাগে যে প্রথমেই ডিমোটিভেট করা হয় না। আর এর পরবর্তীতে ইফাজকে নিয়ে আমার জার্নি এখন পর্যন্ত চলছে। ওর ডায়াগনোসিস এটা আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এটা একটা জিনিস আমাকে মনে করিয়ে দেয় যে আমার বাচ্চা যেহেতু সিভিয়ার অটিজম আছে, আমাকে চেষ্টাটা একটু বেশি করতে হবে। শুধুমাত্র এই ডায়াগনোসিসটা আমাকে সেই ক্ষেত্রে হেল্প করেছে যে আমাকে বারবার মনে করিয়ে দেয় যে হ্যাঁ, ওর শিখতে দেরি হবে, আমাকে আরও ধৈর্য ধরতে হবে। ইফাজের যখন 2 বছর বয়স, তখন কিন্তু আমি ওকে প্রি স্কুলে দিয়ে দিই, কারণ এখান থেকে ওরা রিকমেন্ড করে যে যেহেতু তোমার বাচ্চা এখনও কথা বলছে না বা ওর মধ্যে অটিজমের সাইন আছে, তোমার জন্য সবচেয়ে বেটার হয় তুমি যদি প্রি স্কুলটা স্টার্ট করো। এবং আমি সেটা স্টার্ট করি, এবং তখন থেকে জার্নিটা অনেক অনেক বেশি কঠিন ছিল। স্কুলে ওরা ওকে কোনোভাবেই ম্যানেজ করতে পারতো না, এবং এখন পর্যন্ত স্কুলে সে কিছুই খায় না। সে 2 বছর বয়স থেকে এখন হচ্ছে 5.5 বছর, স্কুলে কেউ তাকে কোনো কিছুই খাওয়াতে পারে না। ইফাজ অনেক বেশি পিকি, ও কোনো ধরনের কোনো ফ্রুটস এখন পর্যন্ত ট্রাই করেনি। ওর সকালের নাস্তার সাথে আমি একটা কলার কিছু অংশ ম্যাশ করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপর একটু বেশি হলে সে কিন্তু আর খাবারটা খাবে না। এভাবেই চলছে অনেক ডিফিকাল্টিসের মধ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্টও আমি ইফাজের মধ্যে দেখতে পাচ্ছি। আমি পজিটিভভাবেই চিন্তা করতে চাই যে আমার সন্তান অনেক কিছু পারছে। কি পারছে না সেটা দেখে লাভ নেই। জগতের সবার মধ্যেই কিছু কমতি থাকবে, অনেকেই অনেক কিছু পারবে না। আর আমার বাচ্চা কোনটা পারছে সেটাই দেখা বেশি জরুরি, এবং সেটা নিয়ে আমি খুশি থাকতে চাই, আলহামদুলিল্লাহ বলতে চাই। ইফা যেখানে নর্মাল স্কুলে যাচ্ছে, এই দেশের নিয়ম অনুযায়ী এখন পর্যন্ত সে 1-to-1 যে সার্ভিসটা আছে সেটা পায়নি। এটাকে এখানে ইএইচসিপি প্ল্যান বলা হয়। তো ইএইচসিপি প্ল্যান অনুযায়ী ওকে সবসময় একজন সাপোর্টিভ টিচার দেওয়ার কথা, কিন্তু যেটার জন্য ওরা অ্যাপ্লাই করেছে, বাট এখন পর্যন্ত ইফাজ পায়নি। ইউকেতে আসলে এই সার্ভিসগুলো অনেক বেশি ডিলে হয়, এবং ইফাজকে স্কুলে পাঠানো দরকার, পাঠাচ্ছি, অন্য মানুষের সাথে মেশা দরকার, এর জন্যই আমি স্কুলে পাঠাই। এছাড়া আমার কাছে মনে হয় ও যদি আমার কাছে সারাদিন থাকতো, আমি হয়তো বা ওকে আরও বেশি শেখাতে পারতাম, কারণ অনেকটা সময় এখন সে স্কুলে থাকে। এবং শুধুমাত্র এই কারণে ওর অনেকগুলো নেগেটিভ বিহেভিয়ার কিন্তু বেড়ে গিয়েছে। ওর আবার টো ওয়াকিং শুরু হয়েছে, আবার হেড ব্যাঙ্গিং শুরু হয়েছে, ওর হ্যান্ড ফ্লাপিং কিন্তু এখন আবার শুরু হয়েছে, কারণ অনেকটা সময় সে কিন্তু আমার সাথে থাকে না, এবং যখন সে বাসায় আসে তখন কিন্তু সে প্রচণ্ড ক্লান্ত থাকে, এবং এই ক্লান্ত বাচ্চাকে আমি অ্যাক্টিভিটি করাবো, ও কিন্তু সেই এফোর্টটা আমাকে দেয় না, সে সাপোর্টটা আমাকে করতে পারে না, কারণ ওর শরীরে কোনো এনার্জিই থাকে না। এক তো হচ্ছে সকাল 8টা বাজে সে নাস্তা খায়, আর দ্বিতীয়ত সে এসে লাঞ্চ করতে করতে বাজে 4টা, এর মাঝখানে ওকে কিন্তু স্কুলে পানিও ঠিকমতো খাওয়াতে পারে না। তো এই বাচ্চাটা কতটা ক্লান্ত থাকে, তাকে আমি কী বা অ্যাক্টিভিটি করাবো? তারপরেও যতটুকু করাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ছেলে সেটাতেই রেসপন্স করছে।